ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক সেটা কি? সেটা হলো টেন্স। টেন্স মানে কি চয়ন? ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কোনো কিছু করা বোঝাবে এরকম, অর্থাৎ ভার্ব। ভার্বকেই আমরা বাংলায় বলি ক্রিয়া। সেই জন্য একটা কথা কি আছে, কর্তা তারপর ক্রিয়া তারপর কর্ম, মানে কর্তা ক্রিয়া কর্ম বাক্য হওয়া ধর্ম। প্রথমে কর্তা তারপর ক্রিয়া তারপর কর্ম। তো টেন্স আমরা কেন শিখবো? টেন্স যদি আমরা না জানি তাহলে পরবর্তী কালের যে গ্রামাটিক্যাল কনসেপ্ট সেগুলো বুঝতে পারবো না। আর সবচাইতে বড় কথা, টেন্স না শিখলে আমরা সেন্টেন্স শিখতে পারবো না। সেন্টেন্স মানে হলো বাক্য, আর যখন আমরা বাক্য তৈরি করা শিখে যাব তখন কিন্তু আমাদের সঠিক ইংরেজি সাবজেক্টে নলেজ হবে। যতদিন না আমরা বাক্য নিজে থেকে তৈরি করতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু আমরা ইংলিশ শিখিনি, এটাই ধরে নিতে হবে। তাহলে এই যে টেন্স, এই টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং বলো কোন টেন্স? ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে কি বলো? প্রেজেন্ট মানে বর্তমান। পাস্ট মানে কি বলো? পাস্ট মানে অতীত। ফিউচার মানে কি বলো? ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে এই তিন প্রকারের টেন্স হয়। কেন হয়? কারণ আমরা যে কথা বলি, যে কোনো কথা যেটা আমরা বলি সেটা হয় বর্তমান কালের, না হলে অতীত কালের, না হলে সেটা ভবিষ্যৎ কালের। যেমন আমি বললাম আমি স্কুলে যাই, বর্তমান কাল। আমি স্কুলে গিয়েছিলাম, এটা অতীত কাল। আমি স্কুলে যাব, এটা ভবিষ্যৎ কাল। বুঝতে পারছো? তাহলে এই যে যাই, গিয়েছিলাম, যাব, তেমনি রাম ভাত খায়, রাম ভাত খেয়েছিল, রাম ভাত খাবে। খাই, খেয়েছিল, খাবে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই তিন প্রকারের যে টেন্স সেইটাকে আবার চারটে সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়। বলো আমাকে, শিবম বলো সেই চারটে ক্যাটাগরি কি কি বলো? বলো। প্রথম হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট। সেকেন্ড কি বলো? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তিন নম্বর কি বলো? পারফেক্ট। চার নম্বর কি বলো? পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে এই চার প্রকারের যে সাব ক্যাটাগরি সেইগুলোকে আমাদের জানতে হবে। তাহলে টোটাল টেন্স কটা হচ্ছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মিলে। যদি ইনডেফিনিট কে ধরো তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। কন্টিনিউয়াস কে ধরলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট কে ধরলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস কে ধরলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এর মধ্যে যে লাস্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সের বাস্তব কোনো ব্যবহার নেই। সেই জন্য টোটাল টেন্স হলো 11টা। এই 11টা টেন্সের যে স্ট্রাকচার সেটাকে আমাদের বুঝতে হবে। তো যেহেতু আমরা ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স আগে করেছি, একবার শুধুমাত্র আমরা রিভাইজ করব, তারপরে আজকে আমরা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো প্রথমে আমরা যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হলো ইনডেফিনিট টেন্স। আর এই ইনডেফিনিট টেন্সের তিনটি রূপ। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা বলো তো প্রেজেন্ট ইনডেফিনিটের আরেকটা নাম কি? বলো। সিম্পল প্রেজেন্ট। তারপরে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম কি? বলো। সিম্পল পাস্ট।
আর হচ্ছে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার ইনডেফিনিট। যেহেতু এটা আগে আমরা শিখেছি, তাই এটা আমি আগে বলার চাইতে প্রথমে আমি জিজ্ঞেস করব, পাপিয়া আমাকে বলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মটা কি? বলো, কে বলতে পারবে? শিবম বলো। সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ সাবজেক্ট বসবে প্রথমে এবং তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। যখন ভার্বের 1 নম্বর ফর্ম এলো তখন বলো তো ভার্বের টোটাল কয়টি ফর্ম? 4টি ফর্ম, V1, V2, V3 এবং V4। রেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা V1 থেকে V2 করতে গিয়ে ডি বা ইডি যোগ করি। যেমন আমি দেখো এইখানে লিখছি V1, লিখলাম প্লে, প্লে মানে খেলা করা, তাহলে V2 কি হবে? V2 হবে প্লের সঙ্গে ইডি, প্লেড। V3ও কিন্তু তাই হবে, অর্থাৎ ডি বা ইডি যোগ করে যদি আমরা V2 করি তাহলে V3ও আমরা ইডি বা ডি যোগ করে করব। আর V4 সব সময় মেন যে ভার্ব প্লে তার সঙ্গে আমরা কি করব? আইএনজি বসাবো। এই হলো ভার্বের 4টি ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসাই, তারপরে অবজেক্ট হোক বা সাবজেক্ট কমপ্লিমেন্ট হোক বা এক্সটেনশন হোক, সেগুলো পরে গিয়ে বসবে। এবার এই সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডেফিনিটে বসে, তাহলে পাস্ট ইনডেফিনিটে কি বসে? নিয়মটা বলো, কে বলতে পারবে? সাবজেক্ট প্লাস V2, এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের রুলস। আমাকে সৌরভ বলো ফিউচার টেন্স মানে আমরা কোন ওয়ার্ডটাকে অবশ্যই নিয়ে আসবো? ফিউচার, শ্যাল বা উইল। ফিউচার টেন্সে অবশ্যই আমরা শ্যাল বা উইলকে নিয়ে আসব। যদি শ্যাল বা উইল না থাকে তাহলে সেটা ফিউচার টেন্স নয়। তাহলে সাবজেক্ট প্রথমে বসবে এবং তারপরে কি বসবে? ফিউচারের ক্ষেত্রে কি বসবে? শ্যাল বা উইল বসবে, শ্যাল বা উইল। তারপরে ভার্বের ক নম্বর ফর্ম? ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে এই হয়ে গেল আমাদের, যেটা আগের দিন শিখেছি, ইনডেফিনিট টেন্সের রুলস। আমি এখানে সাবজেক্ট নিয়ে এলাম আই, ভার্ব নিলাম প্লে থেকে প্লে, আর অবজেক্ট নিলাম ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এইটাকে যখন আমরা পাস্টে নিয়ে আসব তখন কি বলবো? আমাকে এটা কে বলবে? মেজের মধ্যে কে বলবে? মনীষা বলো। এখানে আমরা কি করব? ভেরি গুড মনীষা, আই প্লেড ফুটবল। এই যে প্লেডটা বসলো এটা ক নম্বর ফর্ম? এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। তাহলে আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি, আই প্লেড ফুটবল মানে আমি ফুটবল খেলেছিলাম, আর আইয়ের পরে কি বসবে? শ্যালও বসবে, উইলও বসবে। শ্যালটাই বসালাম, আই শ্যাল প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলবো, আমি ফুটবল খেলবো। এটা হয়ে গেল ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছো? আমি সাবজেক্ট নিব এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি নিলাম সুনীল, সুনীল। প্লে নিব না, আমি আর একটা ভার্ব নিচ্ছি লিভ। লিভ মানে বাস করা। লিভের 2 নম্বর কি? লিভ, শুধু ডি যুক্ত হবে। 3 নম্বরের ক্ষেত্রে আমরা ডি যুক্ত করব, আর লিভিং এর ক্ষেত্রে আমরা কি করব? ইটাকে উঠিয়ে দিয়ে আইএনজি, কারণ লাস্টে ই যদি থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইটা উঠে গিয়ে আইএনজি হয়। এবার আমি লিখলাম সুনীল লিভ। ঠিক লিখেছি না ভুল লিখেছি? ভুল লিখেছি। কি হবে? একদম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে V1 এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। সুনীল লিভস, সুনীল বাস করে। অ্যাট মোরগাম, অ্যাট মোরগাম, মোরগাম ছোট জায়গা, তার আগে কি বসলো? অ্যাট বসলো। সুনীল লিভস,
সুনীল বাস করে এক মোরগ্রামে। 2 নম্বর অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সটা কে বলতে পারবে? আমাকে বলো বলো কি হবে? রামকৃষ্ণ বলো কি হবে? সুনীল লিভস অ্যাট মোরগ্রাম, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট আমরা একটা পরিবর্তন করব, কি করব বলো, কে বলতে পারবে? বলো। হ্যাঁ, সুনীল কোনটা করবো বলো? 1 নম্বরে 2 নম্বর বসবে? 2 নম্বর কি আছে? লিভড। ভেরি গুড, লিভড অ্যাট মোরগ্রাম। এর মানেটাকে বলতে পারবে? চয়ন বলো মানেটা কি? সুনীল মোরগ্রামে বাস করতো। এবার ধরো কোনো কারণে সুনীল অন্য কোথাও থাকে, মোরগ্রাম তার ভালো লেগেছে, সে এবার বলছে আমরা বলছি তাহলে যে সুনীল মোরগ্রামে বাস করবে, এখনো করেনি, করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি হবে, কে বলতে পারবে বলো? কি হবে? সুনীল উইল, একদম এখানে উইল বসবে। সুনীল উইল লিভ। আবার V1 অ্যাট মোরগ্রাম, সুনীল মোরগ্রামে বাস করবে। তাহলে এই হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। কারোর আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা আমরা আগেও করেছি। এবার আমি চলে আসব ইনডেফিনিট কে বাদ দিয়ে কন্টিনিউয়াস টেন্সে। আমাকে বলো তো কন্টিনিউয়াস মানে কি বলো? কোন জিনিস চলছে বোঝাচ্ছে, তাই না? তাহলে বর্তমানকালে যে জিনিসটা চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানকালে যে জিনিসটা চলছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন ধরো এখন আমি কি করছি? আমি পড়াচ্ছি, এই কাজটা বর্তমানে চলছে। তোমরা পড়ছো, এটাও চলছে। ফ্যান দুটি ঘুরছে, এটাও চলছে। আমি বলছি, এটাও চলছে। তোমরা শুনছো, এটাও চলছে। যে কাজ বর্তমানে চলছে বোঝাবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেটা অতীতকালে চলছিল বোঝাবে সেটা পাস্ট কন্টিনিউয়াস। আর যেটা ভবিষ্যতে চলতে থাকবে, যেমন তোমরা আগামী 5 মাস ধরে ক্লাস 9-এ পড়তে থাকবা, কাজটা চলতে থাকবে সামনের 5 মাস। কি কাজ চলবে? তোমরা ক্লাস 9-এ পড়তে থাকবা। আগামী 3 বছর ধরে তোমরা আমার কাছে পড়তে থাকবা, যদি ভেগে না যাও কোথাও। তাহলে এই যে বলছি আমার কাছে পড়তে থাকবা, কাজটা চলতে থাকবে ভবিষ্যতে, তাহলে এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার এরও কিছু রুলস রয়েছে। যে কোনো ল্যাঙ্গুয়েজই হলো রুল গভর্ন সিস্টেম। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ভাষার একটা নিয়ম আছে। কেউ বলতে পারবা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কোন রুল ফলো করি? সাবজেক্ট প্রথমে আসবে, তারপরে কি বসবে? ইয়েস, বি ভার্ব বসবে। বি ভার্ব কি? প্রেজেন্টে am, is, are, পাস্টে was, were। এছাড়াও বি ভার্ব কি রয়েছে? বি, shall বা will, বি ভার্ব মোটেও নয়, বি, বিন এবং বিইং। বি ভার্ব কতগুলি দেখো ভালো করে। আবার প্রেজেন্টে am, is, are, দেখো বি ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে am, is, are এবং বি। 2 নম্বর ফর্ম was, were। 3 নম্বর ফর্ম BWN, বিন। আর 4 নম্বর ফর্ম বির সঙ্গে আইএনজি, বিইং। বোঝা গেল? বি ভার্বের 4টি ফর্ম, am, is, are V1 এবং বি V1, was, were V2, BWN, বিন V3 আর বির সঙ্গে আইএনজি, বিইং V4। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা সাবজেক্টের পরে কোন বি ভার্ব বসাবো বলো? am, is, are। am, is, are এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি মানে 4 নম্বর ফর্ম। এবার তোমরা যদি বলো স্যার কোথায় am বসে, কোথায় is বসে আর কোথায় are বসে আমরা জানি না, তাহলে তোমরা আবার প্রাইমারি স্কুলে ভর্তি হবা, তোমাদেরকে আবার ভালো করে আমি শেখাবো। তাও একবার বলছি, I এর পরে am বসে, ইউ এর পরে are বসে, একের জন্য is বসে, একের বেশির জন্য are বসে। ঠিক আছে? আমি বললাম এখানে I প্লে আছে, I এর পরে am বসবে। তাহলে I am প্লেইং, এটার মানে কি?
আই অ্যাম প্লেইং মানে আমি খেলছি, কাজটা বর্তমানে চলছে। এবার আমি নিলাম রহিম, তাহলে রহিমের পরে কি বসবে? রহিমের পরে কি বসবে? ইজ। রহিম ইজ প্লেইং, রহিম খেলছে। এবার আমি চলে আসবো উই, তাহলে উই আর প্লেইং, আমরা খেলছি, বর্তমানে কাজগুলি চলছে বোঝাচ্ছে। এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের পার্থক্য কোন জায়গায়? তার মানে যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের V1 গুলি বসে আমি যা, পাস্ট কন্টিনিউয়াসে গিয়ে বি ভার্বের V2 বসবে, মানে ওয়াজ কিংবা ওয়্যার। তাহলে সাবজেক্টের পরে আমরা ওয়াজ কিংবা ওয়্যার বসাবো এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি করব। এবার আবার যদি বলো স্যার ওয়াজ কোথায় বসে, ওয়্যার কোথায় বসে, তাহলে আবার বলছি আমি, তোমরা ক্লাস 2 এ ভর্তি হবা, শিখিয়ে দেবো। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা আই এর পরে কি বসাবো বলো? আই এর পরে ওয়াজ। আই ওয়াজ প্লেইং মানে কি বলো? আমি খেলছিলাম, কাজটা চলছিল। আমরা আগে যখন পড়েছি না, তখন স্যাররা পড়াতো তেছিল, তেছিলে, থাকিলে আইএনজি যোগ করিতে হয়, তেছিল, তেছিল, থাকিলে, এরকম বলতে হয়, ঠিক আছে? তো এরকম বলতো, মানে সেটা আমরা কিন্তু বুঝতাম না, এটা আমরা মুখস্থ করতাম। তাই মনে রাখবা, কোন জিনিস যখন তুমি মুখস্থ করছো তখন জানবা তুমি ভুল পথে আছো। মুখস্থ তখনই করতে হয় যখন আমরা বুঝতে পারি না। যখনই তুমি কোনো জিনিস মুখস্থ করছো তার মানে এটা শিওর হয়ে যাও তুমি যে ওই জিনিসটা তুমি বুঝতে পারোনি। আর যে জিনিস তুমি বুঝতে পারোনি মুখস্থ করতে যাচ্ছ, তার কোনো ভালো ফল নাই, বরং খারাপ ফল আছে, ব্রেন খারাপ হবে। তাহলে কি হলো? আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। রহিমের ক্ষেত্রে কি হবে? রহিম ওয়াজ না ওয়্যার? রহিম ওয়াজ, একজন আছে, তাহলে রহিম ওয়াজ প্লেইং মানে কি? রহিম খেলছিল। তারপরে কি আছে? উই। উই এর পরে আমরা কি বসাবো? ওয়্যার। উই ওয়্যার প্লেইং, উই মানে কি? আমরা। তাহলে উই ওয়্যার প্লেইং মানে আমরা খেলছিলাম। বোঝা গেল? আস্তে। ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি কি বলেছি আগে? ফিউচার মানেই শ্যাল বা উইল। তাহলে সাবজেক্টের পরে আমরা প্রথমত শ্যাল বা উইল বসাবোই বসাবো। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে কে বসবে? শ্যাল বা উইল। এবার আমাকে বলো am is আর was were এগুলো কি ভার্ব? বি ভার্ব। তাহলে এখানে ডাইরেক্ট বি বসবে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তোমাদের এখানে লেখার কোনো প্রয়োজন নাই, তোমরা বাড়িতে গিয়ে ভিডিওতেও দেখতে পারো, ঠিক আছে? অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। দেখো এক্ষেত্রে আমরা মনে রাখবো যে শ্যালটা আর উইলটা দুটোই আই বা উই এর ক্ষেত্রে বসে, আর বাকি যত আছে সবারই ক্ষেত্রে আমরা উইল বসাবো। তাহলে আমি আই দিয়ে লিখছি, তখন শ্যাল বসাবো। এখানে কি হবে? আই শ্যাল বি প্লেইং, আমি খেলতে থাকবো, ফর 2 hours 2 ঘন্টা ধরে। I shall be playing free fire for 2 hours, আমি 2 ঘন্টা ধরে ফ্রি ফায়ার খেলতে থাকবো। ফর হোল ডে, সারাদিন ধরে নাকি? যাই হোক, এবার আছে রহিম। তাহলে কি হবে? রহিম, রহিমের পরে শ্যাল বসবে না উইল বসবে? উইল। তাহলে রহিম উইল, তারপরে কি বসবে? বি, তারপরে প্লেইং। তাহলে রহিম উইল বি প্লেইং, রহিম খেলতে থাকবে। এরপরে আমরা উই দিয়ে করব, উই উই। তাহলে উই এর পরে কি বসবে? উই এর পরে আমরা শ্যাল বসাতে পারি, উইলও বসাতে পারি। তাহলে উই শ্যাল বি প্লেইং। তারা কেন হবে? উই শ্যাল বি প্লেইং, আমরা খেলতে থাকবো। এরপরে আমরা শিখবো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এবার পারফেক্ট টেন্সের আমাদের কাজ কি, কেন আমরা পারফেক্ট টেন্স বসাই, সেটা কিন্তু এই ক্লাসে আমি বলবো না, শুধু রুলসটা আমরা শিখবো। পরে আমরা শিখবো যে এর ব্যবহার কোথায় হয় এবং কেন হয়, ঠিক আছে?
তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কেউ বলতে পারবে? বলো। প্রেজেন্ট পারফেক্ট এই টেন্সের রুলস, পারফেক্ট টেন্সে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কাকে বসাই? কোন ভার্বকে বসাই? আমরা হ্যাভ ভার্বকে বসাই, হ্যাভ ভার্বকে বসাই। হ্যাভ ভার্ব হচ্ছে কি? প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ, পাস্টে হ্যাড। মনে থাকবে, প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ, পাস্টে হ্যাড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে রুল সেটা হলো প্রথমে সাবজেক্ট এবং তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের ক নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে। তাহলে এই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তোমার রুলস। দেখো আই দিয়ে বলছি, আয়ের পরে কি বসে? আয়ের পরে হ্যাভ। আই হ্যাভ প্লেড, 3 নম্বর কি? প্লেড। তুমি করো রহিম, তাহলে রহিমের পরে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসবে। রহিম হ্যাজ প্লেড। এবার এটাকে যদি তোমরা পাস্ট পারফেক্ট করো, তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কিসের পরিবর্তন করব বলো? হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তন করে সেখানে কি নিয়ে আসবো? সেখানে হ্যাড নিয়ে আসবো। অর্থাৎ সাবজেক্টের পরে আমরা শুধুমাত্র হ্যাড বসাবো এবং ভার্বের 3 নম্বর ফর্ম করব। তাহলে এখানে কি হবে? I had played, আর রহিম had played। তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসাচ্ছি, পাস্ট পারফেক্টে আমরা সাবজেক্টের পরে হ্যাড বসাচ্ছি। এবার আমরা চলে আসব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স আমি কি বলেছিলাম? ফিউচার টেন্সে আমরা কোন ওয়ার্ডটা অবশ্যই বসাবো? শ্যাল বা উইল। বি ভার্বের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইলের পরে বি বসাচ্ছিলাম। তাহলে হ্যাভ ভার্বের ক্ষেত্রে শ্যাল বা উইলের পরে কাকে বসাবো? হ্যাভ কে বসাবো। কেন বি বসাবো? এগুলো তো বি ভার্ব নয়। অ্যামিজার ওয়াজ ওয়ার ছিল বি ভার্ব, তাই ওই টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে আমরা শ্যাল বা উইলের পরে বি কে বসাচ্ছিলাম। আর পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি, আর এটা হলো হ্যাভ ভার্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল কে নিয়ে আসবো এবং তারপরে সব জায়গায় আমরা হ্যাভ বসাবো এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। বোঝা গেল? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? অ্যামিজার। পাস্টে ছিল ওয়াজ ওয়ার। ফিউচারে আমরা বি বসাচ্ছিলাম কারণ ওগুলো বি ভার্ব। আর এই হ্যাভ হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্ব। প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, ফিউচারে হ্যাভ বসবে ডাইরেক্ট, কারণ ওটা হ্যাভ ভার্ব। তাহলে এই ক্ষেত্রে আমাদের রুলস কি হবে? আই শ্যাল হ্যাভ প্লেড। আই শ্যাল হ্যাভ প্লেড। রহিম উইল হ্যাজ হবে না হ্যাভ? অবশ্যই হ্যাভ হবে। রহিম উইল হ্যাভ প্লেড। এইটা যেন মাথায় থাকে, এখানে হ্যাভ হবে কারণ হ্যাভটা মেন ভার্বটা হিসেবে বসছে ওখানে। ঠিক আছে? যেমন অ্যামিজার না বসে, ওয়াজ ওয়ার না বসে, বি বসছিল, মেন ভার্বটা বসছিল শ্যাল বা উইলের পরে, শ্যাল বি উইল বি। সেরকম উইল আর শ্যাল হ্যাভ, এখানে হ্যাভটা বসবে। এই হয়ে গেল আমাদের পারফেক্ট টেন্স। এরপরে আমরা চলে আসব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি তোমাদেরকে এই ক্লাসটা আগে কমপ্লিট করি, তারপর তোমাদেরকে পরপর লিখে দেবো নিয়মগুলো, সেগুলো লিখবা। ঠিক আছে? বুঝতে পেরেছো? আগে ক্লাসটা আমার কমপ্লিট করতে দাও। কি বলছো? তাহলে লিখার দরকারই নাই, এটা বারবার প্র্যাকটিস করলেই হবে। বাস, খুবই ভালো। তাহলে এবার আমরা লাস্ট টেন্সে চলে আসবো, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, কারণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কেন করব না? ওটার কোনো ব্যবহার ইংলিশে নেই। তাহলে প্রথম যে টেন্স এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা ভালো করে দেখো। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বি ডবল এন বিন,
তারপর ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট পারফেক্টের নিয়মটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটার পরিবর্তন করবা? শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তন হয়ে ওখানে কি হবে? হ্যাড হবে। তাহলে নিয়ম কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস। যেমন ধরো আমি আই দিয়ে বললাম আই হ্যাভ বিন প্লেইং। এই পারফেক্ট কন্টিনিউয়াসের মানে যা বাংলা আর কন্টিনিউয়াসের মানে যা সেম। যেমন আই অ্যাম প্লেইং মানে কি বলছিলাম? আমি খেলছি। আর আই হ্যাভ বিন প্লেইং মানেও আমি খেলছি। পার্থক্য তাহলে কি আছে? এখানে সময়ের উল্লেখ থাকবে, এটা হবে আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে খেলছে। যখন সময়ের উল্লেখ থাকবে তখন পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু বলছো আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, কিন্তু আমি আধ ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 30 মিনিটস বা হাফ অ্যান আওয়ার। তাহলে কোনো সময় উল্লেখ থাকলে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন বসিয়ে আইএনজি করব, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করব। আর যদি সময়ের উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স করব। যেমন ধরো বললাম আই অ্যাম স্পিকিং, আমি বলছি, এখানে ঠিক আছে আই অ্যাম স্পিকিং আমি বলছি। এবার বললাম আমি 2 ঘন্টা ধরে বলছি, তাহলে আই হ্যাভ বিন স্পিকিং ফর 2 আওয়ার্স, তখন হ্যাভ বিন স্পিকিং বলবো যখন সময়ের উল্লেখ থাকবে। একই কথা খাটে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আই হ্যাভ বিন কি হয়ে যাবে? হ্যাড বিন প্লেইং। আই হ্যাড বিন প্লেইং মানে হচ্ছে আমি খেলছিলাম। আই ওয়াজ প্লেইং মানেও আমি খেলছিলাম। আই হ্যাড বিন প্লেইং মানেও আমি খেলছিলাম। যখন তুমি বলবে যে আমি 2 ঘন্টা ধরে খেলছিলাম বা 1 ঘন্টা ধরে খেলছিলাম, তখন বসাবা আই হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে খেলছিলাম। এই হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে যেটা আজকে আমরা শিখলাম পুরোটাই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। টেন্সের এই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন সেন্টেন্স গঠন করতে পারি বা পারবো। বেসিক কনসেপ্টটা আমাদের সবচেয়ে আগে জানা দরকার। যে কোনো জিনিসের, যে কোনো সাবজেক্টের বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে, তবেই তোমরা ওর ওপরে ভর করে আরো ওপর দিকে উঠতে পারবে। এই হলো টেন্সের একটা ছক। এরপরে ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা টেন্সকে নিয়ে নেগেটিভ করা শেখাবো।